আমার বাংলা নিয়ে আমি অয়ন। এসএসসির পর এবার প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেল। আজ থেকেই অনলাইনে আবেদন করা যাবে 9 তারিখ পর্যন্ত, এবং টেট উত্তীর্ণ যারা তারাই ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে পারবেন। নবম থেকে দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। এবার প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হলো। বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের জন্য আবেদন শুরু। অনলাইনে আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণরা। বুধবার দুপুর 3টে থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছে। আবেদন করা যাবে 9 ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হওয়ার কথা। প্রাথমিকে শিক্ষকের শূন্যপদ 13,421। সব থেকে বেশি শূন্যপদ দক্ষিণ 24 পরগনায়, সব থেকে কম পূর্ব মেদিনীপুরে। এই ইন্টারভিউয়ে অংশ নিতে পারবেন 2014, 2017, 22 এবং 23-এর প্রাথমিকের টেট উত্তীর্ণরা। ইন্টারভিউয়ের এই পর্বে মোট 50 নম্বর, মাধ্যমিকের রেজাল্টের জন্য 5 নম্বর, উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জন্য 10 নম্বর, এনসিটিই ট্রেনিং এর জন্য 15 নম্বর, টেটের ফলের ভিত্তিতে 5 নম্বর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য 5 নম্বর, ইন্টারভিউয়ের প্রশ্নোত্তরের ভিত্তিতে 5 নম্বর, এছাড়া 5 নম্বরের অ্যাপটিটিউড টেস্ট। প্রাথমিকে শিক্ষক নিয়োগে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে স্বচ্ছতার দিকে, তাই ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। ইন্টারভিউয়ের পর কম্পিউটারে চাকরি প্রার্থীদের নাম্বার দেওয়া হবে, কোনো কাগজে লেখা হবে না। পর্ষদের সার্ভারে সেই নাম্বার পৌঁছে যাবে। ইন্টারভিউ যারা নেবেন তারা কেউই জানতে পারবেন না আরেকজন কত নাম্বার দিয়েছেন। জাল সার্টিফিকেট রুখতে 3 দফায় নথি যাচাই করা হবে। এবার ইন্টারভিউ কেন্দ্রীয়ভাবে হবে, জেলা ভিত্তিক হবে না। একদিকে যখন নিয়োগ নিয়ে বারে বারে দুর্নীতির অভিযোগ উঠে আসছে, তখন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতাকেই জোর দিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইন্টারভিউ প্রক্রিয়ার ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, যাতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকে এবং আগামী দিনে কোনো অভিযোগ উঠলে তার সদুত্তর দিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। 2022-এর 15ই সেপ্টেম্বর গ্রেফতার হয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। 3 বছরেরও বেশি পরে জেল মুক্তি হলো। পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জেল মুক্তি। জামিন পেলেন তিনি আজকে। তীর্থঙ্কর ঘোষ, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাকে জামিন দিলেন। সিবিআইয়ের মামলায় জামিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সল্টলেকের দত্তাবাদে সোনা ব্যবসায়ী খুন, আর সেই খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন রাজগঞ্জের বিডিও। বহু তথ্য সংগ্রহ করেছে পুলিশ সূত্রে, যা জানা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বিডিওকে ধরা যায়নি। বিডিও এবার আগাম জামিনের আবেদন করলেন। আগাম জামিনের আবেদন করলেন প্রশান্ত বর্মন। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, 26শে নভেম্বর এখনো পর্যন্ত জানা যাচ্ছে বিডিওর আবেদনের শুনানি। কি আবেদন করলেন, কোথায় আবেদন করলেন? একদম দেখো, বারাসাত উত্তর চব্বিশ পরগনা জেলা আদালতে কিন্তু তিনি আবেদন করলেন আগাম জামিনের। অর্থাৎ মূলত এই স্বর্ণ ব্যবসায়ী খুনের অভিযুক্ত নামজোড়া জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, এবং তিনি আগাম আবেদনের জামিনের আবেদন করেন। দ্বারস্থ হলেন 11ই নভেম্বর। তিনি আগাম জামিনের আবেদন করেন। 26 তারিখে অর্থাৎ এই রায়ের শুনানি রয়েছে। কিন্তু তিনি প্রথম থেকে দাবি করছিলেন তাকে ফাঁসানো হয়েছে, তিনি নির্দোষ, তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত না। কিন্তু তার ফ্ল্যাটই রাখা হয়েছিল এই স্বর্ণ ব্যবসায়ীকে, সেখানেই মারধর, এবং তার নীলবাতি গাড়িতে নিয়ে গিয়েই মৃতদেহ ফেলা হয়েছিল বলে পুরো ব্যাপারটি কিন্তু এই একদম ভিডিওর তিনি সবটাই জানতেন। ভিডিও এই ঘটনার সঙ্গে যুক্ত, এবং এই স্বর্ণ ব্যবসায়ীর পরিবার একাধিকবার দাবি করেছে এবং তাকে গ্রেপ্তারের দাবি তুলেছেন একাধিকবার। ইতিমধ্যেই তাকে থানায় লিখিত অভিযোগ হয়
অভিযোগের ভিত্তিতে কিন্তু তিনি আগাম জামিনের আবেদন করেন এবং তিনি বারংবার বলছিলেন তাকে নাম জড়ানো হচ্ছে, তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। মধ্যেই এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার এই স্বর্ণ ব্যবসায়ীর পরিবারের দাবি এই মূল অভিযুক্ত অর্থাৎ এই ভিডিও তিনি কিন্তু রয়েছেন, তাকে গ্রেপ্তার করতে হবে। ফলে তিনি ইতিমধ্যেই তার নামে অভিযোগ দায়ের হয়, অভিযোগের ভিত্তিতে কিন্তু তিনি বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন করেন। 26 তারিখে এই ঘটনার শুনানি। এখন দেখার বিষয় তিনি আসেন না তার আইনজীবীর মাধ্যমে তিনি কোর্টে দ্বারস্থ হন, সেটাও কিন্তু দেখার বিষয়। ইতিমধ্যে 19 তারিখ 26 তারিখ এই আবেদনের শুনানি, তার মাঝে পুলিশ গ্রেফতার করে কিনা সেটাই দেখার। গ্রেফতারি এড়াতে যখন বিডিও আবেদন করছেন আগাম জামিনের, তখন 4 জন গ্রেফতার, সঙ্গে 2 মহিলা গ্রেফতার। এই 2 মহিলা নিউ টাউনের বহুতলে, যে বহুতল প্রশান্ত বর্মনের বলে অভিযোগ, সেই বহুতলের নিচে ছিলেন মারধরের সময়। স্বপন কামিল্লা সল্টলেকের দত্তাবাদের সোনার দোকান। গত 28 অক্টোবর সেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে, পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। একদিন পর নিউ টাউনের যাত্রাগাছি থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পরিবার। এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার তাদের নজরে 2 মহিলা। তদন্তকারীরা জানতে পেরেছেন সোনা ব্যবসায়ীকে অপহরণ খুনের দিন নিউ টাউনের বহুতলে ছিলেন 2 মহিলা। 28 অক্টোবর স্বপন কামিল্লাকে বহুতলের একটি ঘরে মারধর করা হয়। তার নিচের ঘরে ছিলেন 2 জন মহিলা, একজনের বাড়ি কাকুরগাছি, আরেকজনের বাড়ি বসিরহাট। সোনা ব্যবসায়ীকে অপহরণ খুনের আগের দিন অর্থাৎ 27 অক্টোবর নিউ টাউনের বহুতলে ছিল অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ওই 2 মহিলা ছিলেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। তাদের সাক্ষী করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ। একটু একটু করে তদন্তের জাল গোটাচ্ছে পুলিশ। একে একে তারা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে ফেলল। পুলিশের জালে বিডিওর গাড়ি চালক রাজু ঢালি, বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার এবং সজলের গাড়ির চালক বিবেকানন্দ সরকার। এবার তদন্তকারীদের নজরে 2 মহিলা। অনেকের প্রশ্ন, পুলিশ জাল গোটাচ্ছে, কিন্তু যার বিরুদ্ধে খুনের অভিযোগ সেই বিডিওকে কেন গ্রেপ্তার করছে না? গাড়িতে করে অপহরণ এবং দেহ লোপাটের অভিযোগ, সেই গাড়ি ধুয়ে ফেললে কি আর নমুনা পাওয়া যাবে? এতদিন পরে বিডিওর মোবাইল ফোন থেকেও কি আর সব তথ্য ঠিকঠাক মিলবে? প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। নিউজ 18 বাংলা। সোনা ব্যবসায়ী খুনে এবার গ্রেফতার প্রশান্ত বর্মনের মাসলম্যান। পুন্ডিবাড়ি থেকে গ্রেফতার বিবেকানন্দ সরকার, সজল সরকারের ব্লক তৃণমূল সভাপতি, সজল সরকারের ড্রাইভার। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা গত 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পরিবার, যার ভিত্তিতে এফআইআর হয়। এই ঘটনায় আগেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার জলপাইগুড়ির পুন্ডিবাড়ি থেকে গ্রেপ্তার বিবেকানন্দ সরকার। সোনা ব্যবসায়ী খুনে এর আগে গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। রাজগঞ্জের ভিডিওর গাড়ি চালক রাজু ঢালি, ভিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার। এবার গ্রেপ্তার সজলের গাড়ির চালক বিবেকানন্দ সরকার। জানা গিয়েছে এর আগে ধৃত 3 জনের ফোন কল ডিটেলস খতিয়ে দেখে পুলিশ। সেখান থেকে বিবেকানন্দ সরকারের নাম জানতে পারে। 28 অক্টোবর 4 জনেরই ফোনের টাওয়ার লোকেশন এক জায়গায়। জেরায় ধৃতরা স্বীকার করেন 28 অক্টোবর নিউ টাউনের বহুতলে ছিলেন বিবেকানন্দ সরকার। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে মারধরও করেন তিনি। এই বিবেকানন্দ সরকারের ঠিকানা কোচবিহারের পুন্ডিবাড়ি থানার উত্তর খাগড়বাড়িতে। মঙ্গলবার সন্ধ্যে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এটা কেন করলো, এটা কি ষড়যন্ত্র, ওটা চক্রান্ত ফেলাইছে। কারা করলো চক্রান্ত? চক্রান্ত ওই করছে। কারা?
ওই সজল সরকারি। সজল সরকারের সাথে ঘনিষ্ঠ বলছে সম্পর্ক আছে? নাই কোনো কিছু নাই, শুধুমাত্র গাড়ি চালাতে। গাড়ি চালাতো। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা, তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। পরিবারের দাবি, গত অগাস্ট মাসে সেখানে গিয়ে স্বপনের খোঁজ করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সোনা ব্যবসায়ী পরিবারের দাবি, এটা সেদিনের ভিডিও, তারাই তোলে। সেই ভিডিও দেখা যায় বিবেকানন্দ সরকারকে, পরনে কালো গেঞ্জি, হাফ প্যান্ট। এই বিবেকানন্দ সরকারই এবার পুলিশের জালে। নিউজ 18 বাংলা। এসআইআর চালু হতেই বাংলাদেশে ফেরার হিড়িক অনুপ্রবেশকারীদের। আজও স্বরূপনগরের, উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুরে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড়। সেখান থেকে তারা চলে যেতে চাইছেন, ভারত ছাড়ছেন। ভারত ছাড়ার হিড়িক। রাজ্যের বিভিন্ন প্রান্তে বসবাস অনুপ্রবেশের পর। হ্যাঁ, আর বাংলাদেশের বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি সাতক্ষীরা। কতদিন আগে এসেছেন? 4 বছর আগে। চলে যাচ্ছেন কেন? এসআইআর শুরুর জন্য। 10 বছর আগে রোকেয়া বিবি ভারতে এসেছেন। এসআইআর চালু হতেই বাংলাদেশে চলে যাওয়ার একেবারে প্রচণ্ড ইচ্ছে। দুবার ভোট দিয়েছেন, দুবার এদেশে ভোটও দিয়েছেন এবং বাংলাদেশে চলে যাচ্ছেন রোকেয়া বিবি। 10 বছর আগে ভারতে অনুপ্রবেশ, বাংলাদেশে ফিরছেন। ভারতে অনুপ্রবেশের পর ভোটার আধার কার্ড তৈরি। ভারতে দুবার ভোট দিয়েছেন সাতক্ষীরার রোকেয়া বিবি। সল্টলেকের পরিচারকের কাজ করতে রোকেয়া বিবির পরিবার। বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা, আশাশুনি থানা। আচ্ছা, এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম সল্টলেকে। বাসা বাড়ি কাজ করতাম, বোতল টোতল ঘুরতাম। আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করেছেন? ওই সবে করিলাম। টাকার বিনিময়ে? না। আর ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিল। আচ্ছা, বলছি আপনারা তো গরিব মানুষ, তাহলে লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে এই কয়েকদিন 1000 টাকা দিল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2 বার দিলাম, এই 10-12 বছর আছে। আচ্ছা, তো বলছি এখানে তো আবার এখানে ফিরবেন? না, আর ফিরবো না। আর এই শান্তিমুনির আত্মহত্যার অভিযোগ, বিএলও কাজের চাপে বিএলও শান্তিমুনির আত্মহত্যার অভিযোগে তোপ নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলে তীব্র আক্রমণ করলেন নির্বাচন কমিশনকে। তিনি এক্স স্যান্ডেলে লিখলেন যে প্রভুদের দাসত্ব করার জন্যই এ দ্রুত 2 মাসের সময় বাঁধা হয়েছে। আসলে প্রক্রিয়ায় সময় লাগতো 3 বছর। ভোটের আগে 2 মাসের সময় বাঁধা হয়েছে। বিএলওদের ওপর অমানসিক চাপের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরিকল্পনাহীন অভিযান বন্ধের ডাক মুখ্যমন্ত্রী। আর মিথ্যে অভিযোগ বলে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 12টা স্টেটে আর ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে, কোথাও কেউ আত্মহত্যা করছে না। ওনাদের এখানে আত্মহত্যার এক ব্যায়াম চেপে বসেছে। এটা তৃণমূলের একটা নতুন রোগ হয়েছে, এসআইআর আতঙ্ক আর আত্মহত্যা রোগ। ওরা বড় ডাক্তারবাবুদের কাছে যান, গিয়ে পরামর্শ করুন এর কি ওষুধ পাওয়া যায়। সম্পূর্ণ মিথ্যা, এর কোনো সত্যতা নেই। আর বিএলওর মৃত্যুতে রিপোর্ট তলব কমিশনের। জলপাইগুড়ি জেলা শাসকের রিপোর্ট তলব। অতিরিক্ত কাজের চাপেই কি বিএলওর মৃত্যু? পরিবারের সঙ্গে কথা বলে রিপোর্ট জমার নির্দেশ। রিপোর্ট চাইলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। রিপোর্ট পাঠানো হবে নির্বাচন কমিশনে। মালবাজারে এক মহিলা বিএলও আত্মহত্যা করেছে, কাজের চাপে বলে। কোথায় করেছেন? মালবাজার। আমি শুনিনি, এখন দেখে দেব। আর হাওড়ার অভিজাত আবাসনে চলল গুলি। স্বামীকে গ্রেফতার করা হলো, স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় এখন হাসপাতালে ভর্তি। পারিবারিক অশান্তির জের বলে দাবি। আবাসনের ফ্ল্যাটে মহিলাকে লক্ষ্য করে গুলি, গ্রেফতার তাঁরই স্বামী। হাওড়ার শিবপুরের ঘটনা। सुने हैं ऐसा घटना हुआ है कि गोली लगाया, छू के निकला है, जो भी है। हम लोग खुद आज शॉक्ड है कि ये क्या हुआ है।
বছর 29-এর পুনম যাদব শিবপুরের এই আবাসনে থাকেন স্বামী এবং 2 সন্তানের সঙ্গে। বুধবার সকাল 9:30 পুনম যাদবকে তার ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় বের করেন স্বামী গোপাল যাদব। আমি দেখছি লিফটে ক্যামেরা দিকে তাকাচ্ছি, দেখছি যে একজন লেডিস যার হয়েছে মানে আহত, উনি দাঁড়াতে পারছেন না লিফটের মধ্যে। এবার ওনাকে দুজন নিয়ে এসে এখানে বসিয়েছে, বসাতে দেখছি পেছনে মানে গভীর আহত হয়েছে, মানে হ্যাঁ বেরোচ্ছিল, রক্ত ঝরছে। ওনার স্বামী কি বলছিলেন? ওনার স্বামী আমাকে তো কিছু বলার সুযোগ দেয়নি, তাড়াতাড়ি গাড়ি নিয়ে এলো, বের করে হসপিটালে। পুনমকে প্রথমে হাওড়া বেসরকারি হাসপাতালে ভর্তি করেন তার স্বামী। সেখান থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানকার ডাক্তাররা জানিয়েছেন মহিলার মাথার ডান দিক ছুঁয়ে গুলি বেরিয়ে গেছে, রক্তক্ষরণ হয়েছে। আহত পুনম যাদবের দাবি, কয়েকদিন ধরে স্বামীর সঙ্গে পারিবারিক সমস্যা চলছিল। বুধবার সকালে মাত্রা ছাড়ায় অভিযোগ সেই সময় পিস্তল বের করে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন স্বামী। এই অভিযোগের ভিত্তিতে স্বামী গোপাল যাদবকে গ্রেফতার করে শিবপুর থানার পুলিশ। তার স্বামী গোপাল যাদবকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা গেছে, পারিবারিক অশান্তি, নিজেদের মধ্যে বাদ বিতণ্ডা চলছিল, সেখানেই কিন্তু রাগারাগি, মাথা গরম, এবং সেইখান থেকে কার্যত নিজের পিস্তল দিয়ে তার স্ত্রীকে গুলি করে। ফ্ল্যাটের ভেতর থেকে একটি পিস্তল উদ্ধার হয়। পুলিশের দাবি এই পিস্তল থেকেই গুলি চালানো হয়। পিস্তলটির কোনো লাইসেন্স নেই। গোপাল যাদব পেশায় ব্যবসায়ী, তার কাছে এই লাইসেন্সহীন পিস্তল কিভাবে? ধৃত গোপাল যাদবকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ। নিউজ 18 বাংলা। জঙ্গিদের ডেরা হচ্ছে আল ফালাহা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে 415 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। 415 কোটি টাকা, আর কিভাবে দুর্নীতি দেখুন। দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ, যা রক্তাক্ত করে রাজধানী রাজপথকে। এই নাশকতার শিকড় পৌঁছয়ে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহা বিশ্ববিদ্যালয়। বুধবার এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাওয়াদ সিদ্দিকীকে গ্রেফতার করল ইডি। একসময় তার বিরুদ্ধে 7.5 কোটির প্রতারণার অভিযোগ ওঠে, 3 বছরের জেলও হয়। তদন্তকারীদের দাবি, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এই আল ফালাহাকে সামনে রেখে। যে দুর্নীতির অঙ্ক প্রায় 415 কোটি টাকা। ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে পথ চলা শুরু করে আল ফালাহা। তারপর সেখানেই শুরু হয় ডাক্তারির পড়াশোনা। 1997-এ ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়। আল ফালাহার মাথায় যে ট্রাস্ট রয়েছে তার ঠিকানা দিল্লির ওখলা। 2014-এ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হয় আল ফালাহা। ডাক্তারি পড়ানো শুরু 2019-এ। এখন 200টি MBBS আসন রয়েছে। 30 একরের আল ফালাহা এখন 70 একর এলাকা জুড়ে। একটি 650 বেডের হাসপাতালও রয়েছে। এমন বিশ্ববিদ্যালয়ে যেখানে ভর্তি হতে কোনো পরীক্ষা দিতে হয় না, কোটি টাকার ডোনেশন দিলেই মেলে সিট। ইডির দাবি, ডাক্তারি পড়ানোর কোনো বৈধ অনুমতিই ছিল না এই বিশ্ববিদ্যালয়ের কাছে। ন্যাকের স্বীকৃতি ছাড়াই চলছিল আল ফালাহ। বৈধ অনুমোদন ছাড়াই ছাত্র ভর্তি করা হচ্ছিল। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের নামে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল আল ফালাহ। সেখানে তৈরি হয় সন্ত্রাসের কারখানা। আল ফালাহকে কেন্দ্র করে তৈরি হয় ডাক্তার জঙ্গিদের কোম্পানি, হোয়াইট কলার টেরার। দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি উমর নবী এই আল ফালাহারই চিকিৎসক। শুধু উমর নবী নয়, আল ফালাহার আরো 2 চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ, মুজাম্মিল শাকিল এবং শাহিন সাইদ। মুজাম্মিলের বাড়ি থেকে তো পাহাড় প্রমাণ বিস্ফোরক মিলেছে। লালকেল্লার সামনে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে, দিনের পর দিন সেই গাড়ি দাঁড়িয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে। গোয়েন্দাদের দাবি, আল ফালাহার 10-15 জন ডাক্তারের কোনো হদিশ পাচ্ছেন না তারা। সন্ত্রাসের আতুর ঘরে এবার দুর্নীতির ধাক্কা। নিউজ 18 বাংলা। বর্ধমানের একটি গ্রামে শিয়াল আতঙ্কে ধান কাটতে পারছেন না কৃষকরা। ধানের পর ধান জমিতে রয়ে গেছে, কিন্তু শিয়াল আতঙ্কে, শিয়াল কখন চলে আসবে সেই আতঙ্কে ধান কাটতে পারছেন না। বর্ধমানের এই গ্রামে দেখুন সেই ছবি। রাত্রিবেলা, দিনের বেলা, সব সময় কুড়মুন, এই 2 ব্লকের, বর্ধমান 2 ব্লকের কুড়মুন, সেখানেই শিয়াল আতঙ্ক।
শিয়ালের ভয়ে খেতে যাচ্ছেন না কৃষকরা। শিয়ালের আক্রমণে আহতও হয়েছেন একজন। কৃষকের দেহে একাধিক অংশে কামড় শিয়ালের। শিয়ালের হামলা ঠেকাতে একসঙ্গে যাচ্ছেন কৃষকরা। ধান নষ্ট হওয়ার আশঙ্কা কৃষকদের। মাঠে হয়তো শিয়ালে কামড়ে দিতে আসছিল, যে আমি সাইকেলটা উপরে ফেলে দিলাম, যে টিপে ধরবো মনে করলাম। সাইকেল থেকে বেরিয়ে এসেই শিয়াল আমাকে ঘুরে ধরে, খুব চেঁচাচেঁচি করছি। তারপর লোকজন এলো, এসে আমাকে বাঁচালো। শিয়াল প্রচুর শিয়াল হয়ে গেছে এখন, যে ছুটে আসছে ঘাটি কামড়াবার জন্যে। তা শিয়ালটা দিয়ে পালিয়ে গেল। অ্যাকচুয়ালি শিয়ালের হয়তো সংখ্যাটা বেড়েছে সেইখানে, কিন্তু ঠিক আছে, আমরা খবর পেয়েছি এবং আমরা অলরেডি বর্ধমান রেঞ্জিকে সেই খবরটা ডিসিমিনেট করেছি। বর্ধমান রেঞ্জ অফিসার নিশ্চয়ই কিছু ব্যবস্থা নেবেন। হয়তো ইমিডিয়েট আপনারা দেখতেও পাবেন ফিল্ডে গিয়ে যে হয়তো বর্ধমান রেঞ্জ কিছু ব্যবস্থা নিচ্ছে। এখন দেখা যাক কি বলেন বর্ধমান রেঞ্জ অফিসার কি রিপোর্ট করে। আমরা দেখছি, খতিয়ে দেখছি ব্যাপারটা। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে ভয়াবহ আগুন। দেখছেন সেই ভয়াবহ আগুন দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে প্লাস্টিকের কারখানায়। ভয়াবহ আগুন, দাউ দাউ করে জ্বলছে একাধিক ইঞ্জিন দমকলের। দাউ দাউ করে জ্বলছে প্লাস্টিকের কারখানা, পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, একদমই আমরা সন্ধ্যায় হঠাৎ করে আগুন দেখতে পান স্থানীয় মানুষজন, এবং এই কোম্পানিতে প্রায় বলা যেতে পারে প্রত্যেক শিফটিং এ 350 বেশি মানুষজন তারা এখানে কাজ করেন। হঠাৎই আগুন লক্ষ্য করা যায় এবং দ্রুততার সঙ্গে, যেহেতু প্লাস্টিক কারখানা, সেই কারণে কিন্তু দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। এবং তুমি আগুনের ছবি দেখলেই বোঝা যাবে যে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। দমকলের 4টে ইঞ্জিন তারা কাজ চালাচ্ছেন এবং তার সঙ্গে পাম্প লাগানো হয়েছে। তুমি বললে প্রত্যেকটা শিফটে 300 থেকে 350 জন কাজ করে। এখন তো এই শিফটেও তার মানে কোন 300 থেকে 350 লোক কাজ করছিলেন, তাদের অবস্থা কি জানা যাচ্ছে? একদমই ভিতরে খোলামেলা কারখানা, এবং সেই খোলামেলা কারখানার জন্যই কিন্তু যেখানে আগুনটা লেগেছে প্রথম ধোঁয়া দেখতে পাওয়া যায়, তারপরে হঠাৎ করে আগুনটা বিশাল আকার ধারণ করে। সেই সময় সমস্ত যারা ছিলেন, যারা এই কোম্পানিতে কাজ করছিলেন, তারা কিন্তু সঙ্গে সঙ্গে গেট দিয়ে তারা পার হয়ে যান। এবং দমকলের কর্মীদেরকে খবর দেওয়া হলে ঠাকুরপুকুর দমকল এবং তার সঙ্গে কলকাতারও 2টি ইঞ্জিন তারা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। তবে এখনো পর্যন্ত আগুনের ভয়াবহতা কিন্তু রয়েছে। পাশাপাশি বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এবার যারা কর্মচারী ছিলেন তারা কিন্তু তাদেরকে এলাকা থেকে বার করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি দমকলের যারা আধিকারিকরা রয়েছেন তারা জানাচ্ছেন যে এই আগুনের ভয়াবহতা আরো কিছুক্ষণ সময় লাগবে তাদেরকে আগুন সম্পূর্ণ অ্যারেস্ট করতে। আগুনের ভয়াবহতা এখনো রয়েছে, সময় লাগবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। তবে এখনো পর্যন্ত কেউ আটকে না থাকার খবরই পাওয়া যাচ্ছে।